প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আমরা এর আগের দুটি ক্লাসে সমাসের মৌলিক আলোচনা এবং দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দ্বিগু সমাস নিয়ে আলোচনা করব। দ্বিগু সমাস যদি বলা হয় যে দ্বিগু সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়, তাহলে আমরা উত্তরে পাবো পরপদ প্রধান। অর্থাৎ দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। দ্বিগু সমাস সম্পর্কে ছড়াই বলেছিলাম, সংখ্যার সমাহারে দ্বিগু তারে কয়, এবং তোমাদের নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ে দ্বিগু সমাসের সংজ্ঞা সম্পর্কে যা বলা আছে সেটি হলো সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমাহার বোঝায়। অর্থাৎ আমরা সংজ্ঞার ভাষায় বলতে গেলে দ্বিগু সমাসের সংজ্ঞা সম্পর্কে এভাবে বলতে পারি, যে সমাসে সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমাহার বোঝায় তাকে দ্বিগু সমাস বলে। তো এই কথাটিকেই আমরা ছড়ায় বলেছিলাম সংখ্যার সমাহারে দ্বিগু তারে কয়, অর্থাৎ সংখ্যার সমাহার বোঝালেই সেটি দ্বিগু সমাস হবে। যেমন আমরা এখন উদাহরণে আসি। ত্রিভুজ, এটি দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত। এটি একটি দ্বিগু সমাসের সমস্ত পদ। এর ব্যাসবাক্য যদি আমরা তৈরি করি তাহলে পাবো ত্রিভুজের সমাহার। আমি সবগুলো পদের ব্যাসবাক্য তৈরি করে দেব না, বাকি পদগুলোর ব্যাসবাক্য তোমরা নিজেরাই তৈরি করবে যাতে তোমাদের অনুশীলন হয়। সপ্তাহ, আমরা যদি সপ্তাহ শব্দটাকে বিশ্লেষণ করি তাহলে পাবো সপ্ত এবং অহ। তোমরা নিশ্চয়ই সন্ধি বিচ্ছেদ করতে গিয়ে করেছো সপ্ত যোগ অহ সমান সপ্তাহ। তাহলে এখানে আমরা পাচ্ছি সপ্ত আর অহ। তাহলে আমরা এর ব্যাসবাক্যটা তৈরি করতে পারি সপ্ত অহের সমাহার। সপ্ত অহের সমাহার। আমরা জানি অহ মানে দিন। সপ্ত অহের সমাহার তথা 7 দিনের সমষ্টিকে আমরা সপ্তাহ বলি। অনুরূপভাবে শতাব্দী কে আমরা বলতে পারি শত অব্দের সমাহার। সহস্রাব্দ কে বলতে পারি সহস্র অব্দের সমাহার। 7 মাথার সমাহার। তেপান্তর, 3 প্রান্তের সমাহার। চৌরাস্তার সমাহার। চৌমোহনী, চৌমোহনার সমাহার। এখানে আবারও বলছি চৌমোহনী, চৌমোহনার সমাহার। মোহনা সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই যে মোহনা হলো যেখানে সমুদ্রের সাথে নদী গিয়ে মিলিত হয় সেই স্থানকে বলা হয় মোহনা। আমরা দ্বিগু সমাসের আরো কিছু উদাহরণ দেখে নিই। যেমন পঞ্চভূত, এর ব্যাসবাক্য তোমরা তৈরি করতে পারো পঞ্চভূতের সমাহার। লিখে দিলাম পঞ্চভূতের সমাহার। এরপর পঞ্চবটি, এখানে বটি বলতে বটি কথাটা দ্বারা যে সবজি বা মাছ মাংস কাটার বটিকে না বুঝিয়ে বরং বট বৃক্ষকে বোঝাবে। অর্থাৎ 5টি বটবৃক্ষের সমাহারকে বলা হয় পঞ্চবটি। অর্থাৎ এর ব্যাসবাক্য যদি আমরা তৈরি করি তাহলে সেটি দাঁড়াবে পঞ্চবটের সমাহার। পঞ্চবটের সমাহারকে আমরা একত্রে বলবো পঞ্চবটি। তেমনিভাবে 7 সমুদ্র, এটা তোমরা তৈরি করবে, আমি মৌখিকভাবে বলছি। 7 সমুদ্র, 7 সমুদ্রের সমাহার। অনুরূপভাবে 13 নদী, 13 নদীর সমাহার। সপ্তডিঙা, সপ্তডিঙার সমাহার। নবরত্ন, নবরত্নের সমাহার। এটি আমি লিখে দিচ্ছি নবরত্নের সমাহার। অর্থাৎ এই নব এই কথাটি দ্বারা
নব দ্বারা নতুনকে না বুঝিয়ে বরং নয় এই সংখ্যাটিকে বোঝাবে। সম্রাট আকবরের 9 জন সভাকবিকে একত্রে নবরত্ন বলা হতো। ত্রিফলা, তাহলে ত্রিফলা এটা ফলের সমাহার। ত্রিফলের সমাহার কে ত্রিফলা বলা হয়, অর্থাৎ বহেরা, আমলকি, হরিতকি এই 3টা ফলের সমাহারকে বলা হয় ত্রিফলা। আমরা এর পরবর্তীতে আরো একটি অপ্রধান সমাস নিয়ে আলোচনা করব, অর্থাৎ যে 6 প্রকার সমাস আমরা দেখেছিলাম তার অন্তর্ভুক্ত নয়। আমার ক্লাসের আলোচনার সুবিধার্থে আমি সেই অপ্রধান সমাসটি এই ক্লাসে আলোচনা করব। সেটি হলো নিত্য সমাস। আমি আবারও বলছি, নিত্য সমাস এটি আমাদের যে 6 প্রকার সমাস আছে সেই 6 প্রকারের অন্তর্ভুক্ত নয়, এটি অপ্রধান সমাস করে বিবেচ্য। আমি পড়াচ্ছি এজন্য যে এই নিত্য সমাস থেকেও বিভিন্ন পরীক্ষায় এসএসসি, এইচএসসি বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে নিত্য সমাস থেকে উদাহরণ এসে থাকে। তো নিত্য সমাস সম্পর্কে আমরা দুটি তথ্য আগে জেনে নেই। এখানে লিখেছি সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ রূপে থাকে। তাহলে আমরা নিত্য সমাসের সংজ্ঞা সম্পর্কে বলতে পারি, যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ রূপে থাকে তাকে নিত্য সমাস বলে। যেহেতু নিত্য সমাসে সমস্যমান পদগুলো সমাসবদ্ধ রূপেই থাকে, সেহেতু আমরা বলতে পারি যে নিত্য সমাসের পৃথকভাবে ব্যাসবাক্য তৈরি না করলেও চলে। নিত্য সমাস সম্পর্কে একটি প্রশ্ন এসে থাকে পরীক্ষায়, যে কোন সমাসের ব্যাসবাক্যের প্রয়োজন হয় না বা কোন সমাসে পৃথকভাবে ব্যাসবাক্য তৈরি না করলেও চলে। এখানে আমরা তখন উত্তরে বলবো নিত্য সমাস। অর্থাৎ এখানে এই তথ্যটি আমরা দেখে নিই যে পৃথকভাবে ব্যাসবাক্যের প্রয়োজন হয় না। তাহলে পৃথকভাবে ব্যাসবাক্যের প্রয়োজন হয় না কোন সমাসে, তখন আমরা অবশ্যই বলবো নিত্য সমাস। এবার নিত্য সমাসের কিছু উদাহরণ আমরা দেখে নেই, যেমন দেশান্তর। দেশান্তর শব্দটির ব্যাসবাক্য তৈরি করলেই আমরা বিষয়টি খুব সহজেই আয়ত্ত করতে পারবো। অন্য দেশ, আমরা লক্ষ্য করলে দেখব যে অন্য দেশ, যদিও শব্দ দুটার মাঝখানে যেহেতু ব্যাসবাক্য একটু ফাঁকা আছে, আমরা যদি শব্দ দুটাকে একত্রে করে দেই অন্য দেশ, এটা কিন্তু সমাসবদ্ধ শব্দের মতোই মনে হচ্ছে। তাই এ সম্পর্কে বলা হয় যে এর পৃথকভাবে ব্যাসবাক্য তৈরি না করলেও চলে। অন্য দেশ এটি একটি সমস্ত পদের মতোই মনে হচ্ছে। তাহলে দেশান্তর অন্য দেশ, অনুরূপভাবে গ্রামান্তর অন্য গ্রাম, এগুলো তোমরা নিজেরা তৈরি করবে। কালান্তর অন্য কাল, দেহান্তর অন্য দেহ, রূপান্তর অন্য রূপ, উপায়ান্তর অন্য উপায়, দর্শন মাত্র কেবল দর্শন, শ্রবণ মাত্র কেবল শ্রবণ। আমি আরো একটি উদাহরণ দিচ্ছি, যুগান্তর। তোমরা নিশ্চয়ই এক কথায় প্রকাশ হিসেবে পড়ে থাকবে বা শব্দার্থ হিসেবে পড়ে থাকবে যুগান্তর। এক যুগ থেকে অন্য যুগ কে বলা হয় যুগান্তর। সুতরাং যুগান্তর এর ব্যাসবাক্য অন্য যুগ। আমরা আরো কিছু নিত্য সমাসের আরো কিছু উদাহরণ আমরা দেখতে পারি। নিত্য সমাসের আরো কিছু উদাহরণ আমরা দেখে নেই। কালসাপ। কালসাপ এর ব্যাসবাক্য যদি তৈরি করি, কাল তুল্য সাপ। অর্থাৎ এখানে কাল শব্দটা মৃত্যু অর্থে ব্যবহৃত হয়েছে, কাল তুল্য সাপ তথা মৃত্যু তুল্য সাপ। অনুরূপভাবে বাকি শব্দগুলো যেমন কাল নাগ, কাল তুল্য নাগ, কাল রাত, কাল তুল্য রাত,
কাল নিশি কাল তুল্য নিশি, কাল জ্বর কাল তুল্য জ্বর, কাল সাজ কাল তুল্য সাজ। 92 এর ব্যাস বাক্যটা আমি তৈরি করে দিচ্ছি। 2 এবং 90। এভাবে সংখ্যা দিয়ে অনেক উদাহরণ তোমরা তৈরি করতে পারবে। যেমন যদি বলা হয় 92, 2 এবং 90, 92, 99, 9 এবং 90, 99। এরকম আরো অনেক উদাহরণ তোমরা তৈরি করে নিতে পারবে। আমরা এর ব্যাস বাক্য হবে সে, তুমি ও আমি। আমরা তাহলে আমরা আজকে নিত্য সমাস এবং দ্বিগু সমাসের আলোচনা করলাম। এর পূর্বে দ্বন্দ্ব সমাস সম্পর্কে আলোচনা করেছি। তোমরা এগুলো বাসায় ভালোভাবে অনুশীলন করলে খুব সহজেই সমাস আয়ত্ত করতে পারবে। আমরা পরবর্তী ক্লাসে সমাসের অন্যান্য শ্রেণীবিভাগগুলো নিয়ে আলোচনা করব, যেমন তৎপুরুষ, কর্মধারয়, বহুব্রীহি। তাহলে আজকের মতো এখানেই শেষ। তোমরা সকলেই ভালো থেকো।